আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিশিরাঙ্গ এবং আপেক্ষিক আর্দ্রতা। এই টপিকটা নিয়ে আমরা অলরেডি আমাদের এই চ্যাপ্টারের যেটা ছিল আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার আছে, সেটার অলরেডি ধারাবাহিক ভিডিও চলছে। তোমরা সবাই আমাদের স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্র্যাকেটে সাইফুল স্যার লেখা যে গ্রুপটা আছে ফেসবুকে, সেই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নাও এবং ফ্রেন্ডদেরকে সবাই অ্যাড করে দাও। আচ্ছা, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকই বলা যায়, কারণ হচ্ছে এই চ্যাপ্টারের 50% অলরেডি আমরা পড়ছি, আর বাকি 50% হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার উপর, কনসেপ্টের উপর। আপেক্ষিক আর্দ্রতা কি সেটা আমরা জানবো, আপেক্ষিক আর্দ্রতাতে কি হয়, কিভাবে কি করব সেটা জানবো। আপেক্ষিক আর্দ্রতার অনেক ম্যাথ আছে, তো আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা বোঝার জন্য তোমাকে শিশিরাঙ্ক বুঝতে হবে। শিশিরাঙ্ক জিনিসটাকে বোঝার জন্য তোমাকে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ বলে দুইটা টার্ম আছে, এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। তো আমি একদম তাইলে হচ্ছে হলো কি, শিশিরাঙ্ক বোঝার জন্য যেহেতু সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ বা জলীয় বাষ্পের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত চাপ যেগুলো আছে ওইগুলা বুঝতে হবে। ওইটা বুঝলে আমরা শিশিরাঙ্ক বুঝতে পারবো, আর শিশিরাঙ্ক যদি বুঝতে পারি দেন আপেক্ষিক আর্দ্রতায় আসতে পারবো। তাই আমাদেরকে সবার আগে হচ্ছে হলো জানতে হবে যে হচ্ছে হলো কি সম্পৃক্ত বাষ্পচাপ কি, অসম্পৃক্ত বাষ্পচাপ কি। তোমরা কি জানো আমাদের যে বায়ুমণ্ডল আছে আমাদের চারপাশে, এই যে বায়ু, এটা বায়ু না, এখানে বায়ু আছে, এই বায়ু যে চাপটা দেয় এটা কি পুরো শুধুই বায়ু? এখানে যে তুমি বায়ু দেখতে পাও এটা কি শুধু বায়ু? বায়ু তো দেখা যায় না, অ্যাকচুয়ালি ফিল করা যায়। তো তুমি যে বায়ুটা বায়ু প্রবাহের মধ্যে বসে থাকো, এই বায়ুটা কি হচ্ছে বায়ুমণ্ডলে কি শুধু বায়ু থাকে? না। ধরো এটা যদি আমাদের হোল বায়ুমণ্ডল হয়, ধরো এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, তো তুমি যে এখানে বায়ু দেখতে পাও, কি দেখতে পাও? বায়ুমণ্ডল যেটা ফিল করো, বায়ু ফিল করো, এই যে বড় ফোঁটা এগুলো দিচ্ছি আমি, এগুলো হচ্ছে হলো বায়ু। এই যে বড় বড় এগুলো হচ্ছে বায়ু। এর ফাঁকে ফাঁকে কিন্তু জলীয় বাষ্প আছে। কি আছে বলো তো? আমি এই যে লাল মার্কারটা দিয়ে কতগুলো ফোঁটা দিচ্ছি, দেখো এর মাঝে, এদের মাঝে মাঝে কি আছে বলো তো? এখানে এখানে জলীয় বাষ্প আছে। কি আছে? জলীয় বাষ্প আছে। কথা বুঝো কিন্তু। তার মানে বায়ুর মধ্যে কি থাকে বলো তো? বায়ুমণ্ডলের মধ্যে বায়ুকণা তো থাকেই, তাহলে বায়ুমণ্ডলের মধ্যে কি থাকবে বলো তো? বায়ুমণ্ডল। হ্যাঁ, এই বায়ুমণ্ডলের মধ্যে বায়ু, দেখো বায়ু থাকবে, শুধু বায়ু থাকবে, এবং জলীয় কি থাকে? বাষ্প থাকে। জলীয় বাষ্প মানে বুঝো, জলের বাষ্প মানে আমরা লিখি না H2O গ্যাসীয়, এই যে এটা যেটা তুমি লিখতে পারো H2O ভেপার, এই যে পাশে ব্র্যাকেটে লেখা থাকবে কি? ভেপার, বাষ্প। ঠিক আছে, জলীয় বাষ্প। তাইলে বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? বায়ুও থাকে, জলীয় বাষ্প থাকে। এখানে দেখো বায়ু কণাগুলা হচ্ছে হলো দ্রাবক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? দ্রাবক হিসেবে কাজ করে। আর জলীয় বাষ্পগুলা দ্রব হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? দ্রব। তো এর বায়ুমণ্ডলটা হচ্ছে হলো কি হিসেবে? তাহলে বলো তো এখানে দ্রবণের মতো কাজ করে, তাই না? এই জিনিসটা দ্বারা দ্রাবক এবং দ্রবণ, এই জিনিসটা যদি বোঝো তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারবা। আমাদের সম্পৃক্ত দ্রবণ বলে একটা টার্ম কি তোমরা শিখেছো? ঠিক শিখোনি? তাইলে আমরা সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত দ্রাবকের মধ্যে দ্রব দিতে যতক্ষণ পর্যন্ত দ্রবটা দ্রবীভূত হবে বা মিক্স হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি দিব? দ্রব দিব। তো বলো তো আমরা সম্পৃক্ত দ্রবণ বলতে কি বুঝি? সম্পৃক্ত দ্রবণ বলতে বুঝি আমরা একটা মানে একটা দ্রাবকের মধ্যে দ্রব দিলে ওই দ্রবটা মিক্স হয়ে যায়। মিক্স হইতে 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 একটা সময় গিয়ে ওই দ্রাবকটা আর কি নিতে পারে না, আর কোনো দ্রব নিতে পারে না, মানে ওইটার মধ্যে আর দ্রব মিক্স হয় না। এবার তুমি দ্রব দিলে সেই দ্রব মিক্স হয় না, কি হয়ে যায়? তলানি পড়ে যায়। ধরো একটা বাসায় একটা চিনির দ্রবণ বানাচ্ছ, চিনির কিসের? তুমি পানি নিয়েছো, মানে ধরো চলো তুমি একটা পাত্রের মধ্যে পানি নিয়েছো। কি নিয়েছো? পানি। এটার মধ্যে কি আছে? পানি আছে। পানি আছে তো তুমি এখান থেকে কি দিচ্ছ? চিনি দিচ্ছ। তো চিনি যে দিচ্ছ, কথা বুঝো, চিনি এখানে দিবা, চিনি কিন্তু পানির মধ্যে মিক্স হয়ে যাবে। পানির মধ্যে দিলেই কি চিনি মিক্স হয়ে যাচ্ছে। একটা সময় গিয়ে এই দ্রাবকটার আর চিনি নেওয়ার ক্যাপাসিটি নাই। অর্থাৎ কি? ও ধরো এই দ্রাবকটা, এখানে যতটুকুই দ্রাবক আছে, এই দ্রাবকটা সর্বোচ্চ চিনি নিতে পারে ধরো 20 গ্রাম। তুমি প্রথমে 1 গ্রাম দিয়েছো, এটার মধ্যে মিক্স হয়ে গেছে। 2 গ্রাম দিছো, মিক্স হয়ে গেছে। 15 গ্রাম পর্যন্ত দিছো, মিক্স হয়ে গেছে। 19 গ্রাম দিছো, মিক্স হয়ে গেছে। 20 গ্রাম দিছো, এটাও মিক্স হয়ে গেছে। 20 গ্রামের পর তুমি এটার মধ্যে আর বাইরে থেকে চিনি দিলে এটা মিক্স হচ্ছে না, দেখবে যে চিনিগুলো এই নিচে পড়ে যাচ্ছে।
চিনিগুলোর নিচে কি হয়ে যাচ্ছে, তলানি হিসেবে জমে যাচ্ছে, চিনিগুলো আর পানির সাথে মিক্স হয় না। এই যে সর্বোচ্চ দেখো দ্রবটা সর্বোচ্চ কত 20 গ্রাম কি করতে পারে, গ্রহণ করতে পারে। এটা হচ্ছে হলো এই পানিটার বা দ্রাবকটার ক্যাপাসিটি, তাই না? দেখো ও 20 গ্রাম সর্বোচ্চ কি নিতে পারে, চিনি নিতে পারে। তুমি বাইরে থেকে চিনি যদি এর চেয়ে বেশি দাও, সেই চিনিটা নিচে তলানি হিসেবে পড়ে যাবে, এটা আর এই পানির মধ্যে মিক্স হবে না। এই যে 20 গ্রাম দেওয়ার পর চিনিটা যে অবস্থায় চলে গেছে, এটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত অবস্থায় একটা দ্রবণ চলে যাওয়ার পর ওখানে বাইরে থেকে আর কাউকে যোগ করলে সেটা আর কি হয় না, এটার মধ্যে মিক্স হতে পারে না, সেটা নিচে তলানি হিসেবে পড়ে যায়, তাই না? আমাদের বায়ুমণ্ডলের ক্ষেত্রে বায়ুটা হচ্ছে কি হিসেবে কাজ করে বলেছি, দ্রাবক, আর জলীয় বাষ্প দ্রব। তাইলে এই যে বায়ুর একটা ক্যাপাসিটি আছে না, সর্বোচ্চ কতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে, এটা বোঝো না এই ব্যাপারটা। ধরো বায়ু তো আমাদের চারপাশে, বায়ুমণ্ডল তো অনেক বিস্তৃত, এর মধ্যে বায়ু কণা তো অনেক। এই বায়ু কণাগুলোর মধ্যে গিয়ে গিয়ে কি পরিমাণ জলীয় বাষ্প কি হইতে পারবে, সর্বোচ্চ এটার মধ্যে যাইতে পারবে। ধরো আমার রুমের মধ্যে যে বায়ু আছে, এই বায়ুর মধ্যে বায়ু বেশি, জলীয় বাষ্প কম, ঠিক আছে? এই বায়ুর মধ্যে অনেক জায়গা আছে, এই জায়গাগুলোতে আছে কি জলীয় বাষ্প। তাহলে জলীয় বাষ্প আমি এখান থেকে যদি পানিকে গরম হিট দিয়ে বাষ্প বানাই, তাহলে পানি কিন্তু উঠে উপরে চলে যায়, জলীয় বাষ্প হিসেবে উপরে চলে যায়, বায়ুর মধ্যে কিন্তু অবস্থান করবে। আমরা এটাকে দেখতে পাই না, কিন্তু বায়ুর মধ্যে মিক্স হয়ে যাবে। তো ধরো আমাদের এই বায়ুটার মধ্যে, বায়ু যেটা আছে, এই যে আমাদের লাল লাল যেগুলো হচ্ছে জলীয় বাষ্প, এখানে ধরো এই রুমের বায়ুটা হচ্ছে এটার মধ্যে সর্বোচ্চ ধরো হচ্ছিল 10 কেজি হচ্ছিল বায়ু জলীয় বাষ্প থাকতে পারবে, 10 কেজি বাষ্প থাকতে পারবে। আচ্ছা, থাকতে পারবে। তাইলে আমি ধরে নিলাম এটা থাকতে পারবে, ধরছি আর কি, এটা কি করছি, ধরি। এখন ধরো আমি রুমটার মধ্যে জলীয় বাষ্প মাপলাম, মেপে দেখলাম যে 7 কেজি আছে। কয় কেজি আছে? 7 কেজি এখানে জলীয় বাষ্প আছে। সামহাও আমি মাপলাম 7 কেজি আছে, 7 কেজি আছে, কি আছে, জলীয় বাষ্প। তাইলে বলো তো আমার রুমের বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অসম্পৃক্ত। অবশ্যই থাকতে পারে 10 কেজি, কিন্তু আছে 7 কেজি, এখন 3 কেজি কম আছে। আরো আমি যদি 1 কেজি দেই, আরো 2 কেজি দেই, 3 কেজি দেই, দেওয়ার পর 10 কেজি যখন এর মধ্যে আমার বায়ুর মধ্যে জলীয় বাষ্প হয়ে যাবে, তখন বায়ুটা কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, কারণ 10 কেজির বেশি আর এই বায়ু জলীয় বাষ্প নিতে পারে না। কথা বুঝছো? তাইলে তুমি চিন্তা করো তো, যদি এর বেশি আর সে নিতে না পারে, তাইলে হচ্ছিল তখন সম্পৃক্ত হয়ে যায়। আরো যদি আমি জলীয় বাষ্প দেই, তাইলে এই বাষ্প উপরে যাবে না, এগুলা ঘনীভূত হয়ে নিচে পড়ে যাবে। কথা বুঝছো নাকি বুঝি নাই? দেখো, তাইলে আমাদের বায়ুটা সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প নিতে পারে, সেটা হচ্ছে বায়ুর জলীয় বাষ্প সর্বোচ্চ ধারণ ক্ষমতা, ঠিক আছে? সর্বোচ্চ ধারণ ক্ষমতার নিচে যদি তোমার উপস্থিত জলীয় বাষ্প হয়, বায়ু সর্বোচ্চ নিতে পারে 10 কেজি, কিন্তু বায়ুর মধ্যে এখন আছে 7 কেজি, তাইলে হচ্ছিল বায়ুটা কি অবস্থায় আছে বলতো, অসম্পৃক্ত আছে। এর মধ্যে কি আরো জলীয় বাষ্প যাইতে পারবে না? অবশ্যই পারবে, কারণ ওর তো সর্বোচ্চ 10 নিতে পারে, আরো 3 কেজি নিতে পারবে সে, 3 কেজির বেশি কিন্তু এরপর নিতে পারবে না। তাহলে যেই কোনো এলাকার একটা বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা কি আমরা বুঝলাম, এবং সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার সমান যদি কি থাকে, সমান যদি জলীয় বাষ্প থাকে, আমাদের ধর হচ্ছে পুরো চট্টগ্রামের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে 10 টন, ঠিক আছে? এই 10 টন যদি এখন আমার না থাকে, আছে ধরো 7 টন, আমার জলীয় বাষ্প এখানে 7 টন আছে, ঠিক আছে? আমার বায়ুর মধ্যে সর্বোচ্চ এই বায়ুটা কিন্তু চট্টগ্রামের বায়ু ধারণ করতে পারে কত, 10 টন, কিন্তু বায়ুর মধ্যে এখন আছে 7 টন। তাহলে বায়ুটা কি সম্পৃক্ত আছে? সম্পৃক্ত নেই, কারণ ওর এখনো কি 3 টন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা এক্সট্রা আছে, যেটা ওর মধ্যে নাই এখন, ঠিক আছে? তার মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতার তুলনায় কম জলীয় বাষ্প থাকলে সেটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। দেখো, অসম্পৃক্ত বায়ু মানে বায়ুটা কার দ্বারা, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাহলে অসম্পৃক্ত বায়ু এটা, ঠিক আছে? আবার যদি সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান কি জলীয় বাষ্প আমার বায়ুর মধ্যে থাকে, ধরো 10 টন চট্টগ্রামের বায়ু হচ্ছিল কি 10 টন জলীয় বাষ্প ধারণ করতে পারে, এখন ধরো চট্টগ্রামের বায়ুতে 10 টন আছে, তাইলে বায়ুটা কি হয়ে গেছে, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত না, এই বায়ুটাকে তখন সম্পৃক্ত বায়ু বলবো আমরা, ঠিক আছে? কার দ্বারা সম্পৃক্ত? জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। কথা বুঝতে পেরেছো? ধরো তুমি বলে যে বায়ুটা ধারণ করতে পারে সর্বোচ্চ 10 টন, আমি
আরো মানে 10 টন তো ছিল, আমি আরো 9 টন, ধরো 9 টন ছিল এখানে, ধারণ করতে পারে 10 টন। কয় টন ধারণ করতে পারে? 10 টন ধারণ করতে পারে। কিন্তু এখানে আগে থেকে জলীয় বাষ্প আছে ধরো 9 টন। আমি এখন বাইরে থেকে, ধরো চট্টগ্রামের বাইরে থেকে জলীয় বাষ্প এনে 2 টন জলীয় বাষ্প এখানে কি করে দিই? ছেড়ে দিছি। 2 টন ছেড়ে দিলে ওর তো সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 টন, আমি ছেড়ে দিছি 2 টন, তাহলে হয়ে যাওয়ার কথা 11 টন। ওই বায়ু দেখো, ওর যেহেতু 9 টন আছে, আবার বলছি ওর ভিতর 9 টন আছে, ও সর্বোচ্চ ধারণ করতে পারবে 10 টন। তাইলে আমি 2 টন ছেড়ে দিলেও 1 টন ও গ্রহণ করে সম্পৃক্ত হয়ে যাবে, বাকি 1 টন আর সে গ্রহণ করবে না, ওইগুলা ঘনীভূত হয়ে নিচে পড়ে যাবে। কথা বুঝতে পেরেছো নাকি বুঝিনি? তাহলে এই জিনিসটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। তাহলে সম্পৃক্ত আর অসম্পৃক্ত ব্যাপারটা বুঝাতে পেরেছি। বায়ু কখন জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে? বায়ুর একটা ধারণ ক্ষমতা থাকে সব সময়, এবং এই ধারণ ক্ষমতাটা সাধারণত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়ে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধারণ ক্ষমতা বাড়ে। তাপমাত্রা কমলে বায়ুর ধারণ ক্ষমতা কমে। তাপমাত্রা বৃদ্ধির সাথে জলীয় বাষ্পের কিন্তু ভর বাড়ে, কমে না। জলীয় বাষ্পের ভরটা একই থাকে, কিন্তু বায়ুর ধারণ ক্ষমতা বাড়ে। ঠিক আছে? বায়ুর কি হয় বলতো? ধারণ ক্ষমতা বাড়ে। বায়ুর মধ্যে 10 ডিগ্রিতে যেই পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, ধরো 10 ডিগ্রিতে আমাদের এই রুমের মধ্যে জলীয় বাষ্প থাকতে পারে 20 কেজি। যদি 15 ডিগ্রিতে নিয়ে যায়, হয়তো এই ঘরের মধ্যে আর আগের মতো জলীয় বাষ্প থাকবে না, তার চেয়ে বেশি, হয়তো 100 কেজি 150 কেজি এখন থাকতে পারবে। কারণ তাপমাত্রা যত বাড়বে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা তত বাড়ে। কার? বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত বাড়ে। বায়ুর ভিতরে অনেক স্পেস তৈরি হয়। কথা বুঝাতে পেরেছি? এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে সম্পৃক্ত আর অসম্পৃক্ত ব্যাপারটা, বায়ুর সম্পৃক্ত অসম্পৃক্ত ব্যাপারটা কি বুঝাতে পেরেছি? সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান যদি জলীয় বাষ্প বায়ুর মধ্যে থাকে, তাইলে ওই বায়ুটা সম্পৃক্ত। আর সর্বোচ্চ ধারণ ক্ষমতার কম জলীয় বাষ্প যদি আমার এখানে থাকে, এখানে জলীয় বাষ্প যতটুকু ধারণ করতে পারবে আমাদের বায়ুটা, তার চেয়ে কম জলীয় বাষ্প এই মুহূর্তে বায়ুর মধ্যে আছে, তাহলে বায়ুটা অসম্পৃক্ত। আর যতটুকু ধারণ করতে পারবে তার চেয়েও বেশি যদি এখানে জলীয় বাষ্প হয়ে যায়, তাইলে ওই জলীয় বাষ্পগুলা কি হয়ে যাবে? ঘনীভূত হয়ে পড়ে যাবে, কুয়াশা হিসেবে, মেঘ হিসেবে, বা হচ্ছিল শিশির হিসেবে, সেগুলো নিচে পড়ে যাবে। কথা বুঝাতে পেরেছি? এই কথাটা যদি বোঝো, তাহলে আমাদের এখান থেকে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ুর কথাটা বোঝা গেল। এবার আসো, সম্পৃক্ত বায়ু একটা চাপ দিতে পারে। এই সম্পৃক্ত বায়ুর চাপটাকে বলা হয় সম্পৃক্ত বায়ু চাপ। আর অসম্পৃক্ত বায়ু অসম্পৃক্ত থাকা অবস্থায় ও যেই চাপটা দেয়, এটাকে বলা হয় অসম্পৃক্ত বায়ু চাপ। অসম্পৃক্ত বায়ু চাপ কি হতে পারে? কম বেশি হতে পারে। একটা তাপমাত্রায় সম্পৃক্ত বায়ু চাপটা কি ফিক্সড, তাই না? একটা তাপমাত্রায় সম্পৃক্ত বায়ু চাপটা একরকম হবে। তাহলে সম্পৃক্ত অবস্থায় একটা বায়ুতে জলীয় বাষ্প যেই চাপটা দেয়, ওইটাকে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বলে। তার মানে কি? আবার বোঝো, সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প আমাদের বায়ুটা ধারণ করতে পারে, ওই ধরে নিলাম এই পরিমাণ জলীয় বাষ্প এখানে নাই, তাইলে এখন জলীয় বাষ্প যেহেতু যতটুকু সর্বোচ্চ থাকতে পারে ততটুকু নাই, তাইলে আমাদের এখন এই বায়ুটা যেই চাপটা, বায়ু বলছি, জলীয় বাষ্প যেটা চাপ দিবে, এটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প চাপ। আবার বলছি, আমার এই রুমে এখন ধরো চলো 1 কেজি জলীয় বাষ্প সর্বোচ্চ থাকতে পারে, কিন্তু আছে ধরো 300 গ্রাম। তাহলে এই 300 গ্রামে যেই চাপটা দিবে, যেহেতু সর্বোচ্চ থাকতে পারে 1 কেজি মানে 1000 গ্রাম, আছে 300 গ্রাম, তাহলে বলো আগে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত আমাদের বায়ু? আমাদের বায়ু অসম্পৃক্ত, কারণ হচ্ছে সর্বোচ্চ থাকতে পারে 1000 গ্রাম, আছে মাত্র 300 গ্রাম। তার মানে আরো 700 গ্রাম অ্যাড হওয়ার পরে যখন আমাদের বায়ুর সর্বোচ্চ ধারণ ক্ষমতা সমান জলীয় বাষ্প এই রুমের মধ্যে চলে আসবে বা থাকবে, তখন হচ্ছে বায়ুটা সম্পৃক্ত হবে। এখন তো অসম্পৃক্ত, তাহলে 1 কেজি থাকতে পারে মানে 1000 গ্রাম থাকতে পারে, আছে 300 গ্রাম, তাহলে এখন অসম্পৃক্ত বায়ু। এই অসম্পৃক্ত বায়ু কার দ্বারা অসম্পৃক্ত? জলীয় বাষ্প দ্বারা। এই অসম্পৃক্ত বায়ুর মধ্যে জলীয় বাষ্প একটা চাপ দিবে, কিন্তু জলীয় বাষ্প কি দেয়? একটা চাপ দেয়। এই জলীয় বাষ্পের চাপটাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প চাপ। আমরা যে বায়ুমণ্ডলের চাপ পড়ি না, বায়ুমণ্ডলের চাপ মানে হচ্ছে হলো বায়ুর চাপ, শুধুমাত্র বায়ুর চাপ প্লাস হচ্ছে জলীয় বাষ্পের চাপ। বায়ুর কণাগুলার চাপ এবং জলীয় বাষ্পের চাপ দুইটার মিক্স হচ্ছে হলো কি আমাদের বায়ুমণ্ডলের চাপ, বা যেটা বুঝি আর কি বায়ুর চাপ। শুধু বায়ুর চাপটা হচ্ছে হলো, এটার সাথে যদি জলীয় বাষ্পের চাপ যোগ হয় তবেই হচ্ছে হলো কি আমাদের বায়ুমণ্ডলের চাপ আমরা পেতে পারি। কথা বুঝাতে পেরেছি?
এটা কিন্তু কনস্ট্যান্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা বায়ুর চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ বুঝি, ঠিক আছে। এখন এই যে ব্যাপারটা বুঝো একটু তোমরা, এই বায়ুর চাপ, জলীয় বাষ্পের চাপ, বায়ুমণ্ডলের চাপ, এগুলোর থেকেই আমরা সামনের দিকে আগাবো। তাই বললাম কি বলতো, এখন বায়ুটা অসম্পৃক্ত থাকা অবস্থায় যেই চাপটা দেয় এটাকে অসম্পৃক্ত কে চাপ দেয়? বাষ্প দেয়। ধরো অসম্পৃক্ত বায়ুর মধ্যে বাষ্প যেটা, ওই যে 300 গ্রাম জলীয় বাষ্প ধরে নিলাম, 1 কেজি এখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এখানে আছে 300 গ্রাম, তাহলে আমাদের বায়ুটা অসম্পৃক্ত আছে। এই অসম্পৃক্ত বায়ুতে জলীয় বাষ্প যেই চাপটা দিচ্ছে এটাই হলো কি অসম্পৃক্ত বাষ্পচাপ। আর ধরো আমাদের রুমের ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা 1000 গ্রাম, মানে 1 কেজি জলীয় বাষ্প এই রুমটার মধ্যে থাকতে পারে ধরো। তাইলে আমার কোনোভাবে ধরো এই রুমের মধ্যে এখন বরাবর 1000 গ্রাম জলীয় বাষ্প আছে, এই রুম ধারণ করতেও পারে সর্বোচ্চ 1000, ওর মধ্যে আছেও এখন 1000, তাইলে বায়ুটা এখন কেমন বলতো? সম্পৃক্ত। এই সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পটা আমাদের বায়ুর উপর যেই চাপটা দিবে এটাই হলো কি বলতো, এখানে জলীয় বাষ্পটা যেই চাপটা দিবে ওইটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। তার মানে একটা বায়ুর সম্পৃক্ত অবস্থায় থাকলে জলীয় বাষ্প যেই চাপটা দিবে এটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ বা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। কথা বুঝতে পেরেছো? আর অসম্পৃক্ত অবস্থায় যেটা দেয় সেটা অসম্পৃক্ত, ঠিক আছে। এই জিনিসটুকু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে অসম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ কি, কথাগুলো নোট করে ফেলতে হবে। তোমরা নোট করো না? নোট করতে হবে, ক্লাস করার পরে নোট না করলে এই জিনিসগুলো মনে থাকবে না। এইবার আসো আমাদের শিশিরাঙ্ক জিনিসটা বুঝতে হবে। এবার এই সম্পৃক্ত অসম্পৃক্ত ব্যাপারটা তো বুঝলাম, এবার আসো শিশিরাঙ্কে যাচ্ছি। কোথায়? শিশিরাঙ্কে। শিশিরাঙ্ক কি এরপর আপেক্ষিক আর্দ্রতায় যাব। শিশিরাঙ্ক, এই শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, এটা আর কিছু নেই, এটা একটা তাপমাত্রা। তবে যে তাপমাত্রায়, দেখো শিশিরাঙ্কের সংজ্ঞাটা আমি লিখি, যে তাপমাত্রায় বায়ু উহার মধ্যে বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। কি হয়? সম্পৃক্ত হয়। সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে, ঠিক আছে। তুমি বললে এটা তারা কি বুঝে, একটু বুঝান না। আচ্ছা, দুইটা কথা বলেছি তোমাদেরকে, সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান হয়ে গেলে আমরা বললাম যে সেটা সম্পৃক্ত হয়। আর আরেকটা কথা বলেছি কি, তাপমাত্রা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে। তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে, তাপমাত্রা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। 10 ডিগ্রিতে এখানে যতগুলা জলীয় বাষ্প আসতে পারতো 20 ডিগ্রিতে তার চেয়ে অনেক বেশি আসতে পারবে। 100 ডিগ্রিতে আরো বেশি জলীয় বাষ্প আমার এই রুমের মধ্যে আসতে পারবে। তাপমাত্রা যত বাড়বে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, এই রুমটার একই আয়তনের মধ্যে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়বে। বায়ুর কি হবে? বায়ুর যেই কণাগুলো আছে সেগুলা বেশি জায়গা করে দিবে কাকে? জলীয় বাষ্পকে। এখানে এই যে ধরো কথা বুঝো, খুব সুন্দর করে বোঝা যায় এই জিনিসটা। ধরো এটা একটা বদ্ধ স্থান বা কিছু একটা, এখানে ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কয় ডিগ্রি? 10 ডিগ্রি বাদ দাও, এটা 30 ডিগ্রি লিখি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে ধরো চলো 10 গ্রাম বাষ্প আছে, 10 গ্রাম জলীয় বাষ্প, আর কি 10 গ্রাম জলীয় বাষ্প আছে। কিন্তু ধরো সাপোজ, ধরতেছি, সব ধরে নিচ্ছি, কিন্তু ধরি ধারণ ক্ষমতা হচ্ছে কত বলো তো? ধরি ধারণ ক্ষমতা হলো 50 গ্রাম। তাহলে বলো তো এই বায়ুটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? এই বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বলো তো? এটা অবশ্যই অসম্পৃক্ত, কারণ ধারণ করতে পারে 50 গ্রাম, আছে তার চেয়ে অনেক কম, মাত্র 10 গ্রাম। যেহেতু ধারণ ক্ষমতার চেয়ে বায়ুতে জলীয় বাষ্পটা এখানে কম আছে, তাই অবশ্যই এটা অসম্পৃক্ত। তাহলে এটা কেমন বলো তো? অসম্পৃক্ত। এখন আগে আমাদেরকে বুঝতে হবে এটাকে সম্পৃক্ত করলে আমরা কি কি কাজ করতে পারি। সম্পৃক্ত করতে চাইলে আমরা কি কি করতে পারি দেখো তো তোমরা। এটা যেহেতু সর্বোচ্চ ধারণ ক্ষমতা 50 গ্রাম, তাইলে এটার মধ্যে আছে 10 গ্রাম। আমি বাইরে থেকে যদি এখানে আরো 40 গ্রাম জলীয় বাষ্প এনে দেই,
এই বায়ুর মধ্যেই কোনোভাবে আরো 40 গ্রাম এনে দিতে পারি, তাইলে কিন্তু এটা সম্পৃক্ত হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে, তাই না? কারণ হচ্ছে ও ধারণ করতে পারে সর্বোচ্চ কত? 50 গ্রাম, আছে 10 গ্রাম, তাহলে আরো 40 গ্রাম দিলে ওর এটার মধ্যে উপস্থিত জলীয় বাষ্পটা সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান হয়ে যাবে, ফলে সেটা সম্পৃক্ত হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? বলো তো তোমরা। ঠিক। এইবার আসো, আমি এই বাইরে থেকে জলীয় বাষ্প এখানে না দিয়ে এটাকে অন্যভাবেই সম্পৃক্ত করতে পারি, যেটা হচ্ছে হলো প্রাকৃতিক প্রসেসে। বাইরে থেকে তো জলীয় বাষ্প এনে দেওয়া যায় না, তাই প্রাকৃতিক প্রসেসের মধ্যে হচ্ছে হলো কি ওই বিকল্প। এখন যেটার কথা বলছি সেটা, আমরা জানি তাপমাত্রা বাড়লে ক্যাপাসিটি বাড়ে। তার মানে আমরা এটা যদি তাপমাত্রা বাড়াই 40 করে ফেলি, তার ধারণ ক্ষমতা কি হয়ে যাবে বলতো? 50 থেকে বেড়ে 70-80 হয়ে যাবে। তাপমাত্রা যত বাড়বে ধারণ ক্ষমতা আরো বাড়বে। তো ধারণ ক্ষমতা বেড়ে গেল, আছে আগের মতোই 10 গ্রাম। এখানে তো এটা বাড়বে কমবে না, জলীয় বাষ্প ধরো 10 গ্রামই আছে, তাপমাত্রা বাড়াই দিলাম, তাহলে ধারণ ক্ষমতা বেড়ে গেল। তাহলে কি বায়ুটা সম্পৃক্ত হবে? তাপমাত্রা যত বাড়াবে ধারণ ক্ষমতা আরো বেড়ে যাবে। ধারণ ক্ষমতার তুলনায় এটা তত ছোট থাকবে। ধারণ ক্ষমতাটা বেড়ে যদি 200 হয়ে যায়, আর এটা তো আগে 10 গ্রামই আছে, তাহলে এটা কখনোই সম্পৃক্ত হবে না। হবে? এটা তো আরো অসম্পৃক্ত হয়ে যাবে। দেখো না তুমি, এমনিতে অসম্পৃক্ত, ধারণ ক্ষমতা আরো বেড়ে গেলে জীবন হচ্ছে, এটা তো আর বাড়তেছে না। তুমি তাপমাত্রা বাড়াইলে ধারণ ক্ষমতা বাড়বে, কিন্তু এবার যদি তাপমাত্রা কমাও তাহলে ধারণ ক্ষমতা কমবে না। এই একই বায়ুর ধারণ ক্ষমতা কমবে। তাপমাত্রা কমাইলাম, ধরো তাপমাত্রা আমার আছে 30 ডিগ্রি, আমি কমাই আসলাম 22 ডিগ্রিতে। 22 ডিগ্রিতে এসে দেখি এটা ধারণ ক্ষমতা, এটার মধ্যে যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হয়ে গেছে 25, নিয়ে আসলাম এইটার তাপমাত্রা 17তে, ধারণ ক্ষমতা আরো কমে গেছে, দেখি যে এবার ধারণ ক্ষমতা হচ্ছে 14 গ্রাম। আবার দেখো তখনও কিন্তু অসম্পৃক্ত, 14 গ্রামে আসছে, এটা হচ্ছে আছে মাত্র 10 গ্রাম, তোমার ধারণ ক্ষমতা হচ্ছে কত? 14 গ্রাম। তখনও কিন্তু বায়ুটাকে অসম্পৃক্ত। কিন্তু আরেকটু আমি তাপমাত্রা আরেকটু কমাইলাম, ধরো চলো 9 ডিগ্রিতে নিয়ে আসছি। তাপমাত্রা যখন 9 ডিগ্রিতে নিয়ে আসছি, এবার দেখলাম যে এই জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হয়ে গেছে আর 10 গ্রাম। যখন এই তাপমাত্রাটা দেখো 9 ডিগ্রিতে নিয়ে আসছি, তখন আমার এই জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে গেছে। বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা কমে গেছে, কমে দেখি যে বড় 10 গ্রাম চলে আসছে। তো 10 গ্রাম সর্বোচ্চ ধারণ ক্ষমতা, আগে থেকে আছেও কত? 10 গ্রাম। তাইলে 9 ডিগ্রিতে এই বায়ুটা কি হয়ে গেল? সম্পৃক্ত হয়ে গেছে না? এটা কিন্তু আমি কিন্তু এখানে জলীয় বাষ্পের কোনো পরিবর্তন করে নেই, উপস্থিত জলীয় বাষ্পটা আগের মতোই আছে। কিন্তু আমি করছিটা কি? আমি যে ঝামেলাটা করছি, তাপমাত্রা কমাইছি এই জায়গায়। তাপমাত্রা কমানোর কারণে কি হয়ে গেছে? ধারণ ক্ষমতা কমে গেছে। ধারণ ক্ষমতা কমতে 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 এক সময় উপস্থিত জলীয় বাষ্পের সমান হয়ে গেছে ধারণ ক্ষমতাটা। জলীয় বাষ্প আছে 10 গ্রাম, ধারণ ক্ষমতা হয়ে গেছে 10 গ্রাম। তাইলে যখন সর্বোচ্চ ধারণ ক্ষমতা যদি 10 গ্রাম হয়, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 গ্রামের সমান জলীয় বাষ্প এখানে আছে, তাইলে তো এই বায়ুটা কি হয়ে যাবে? উপস্থিত জলীয় বাষ্পটা কি হবে? উপস্থিত জলীয় বাষ্পটা দ্বারা এটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে না? এই যে আমি তাপমাত্রা 30 থেকে কমাইতে কমাইতে 9 এ আনার কারণে ধারণ ক্ষমতাটা কমতে কমতে কি হয়ে গেছে? 10 গ্রামে চলে আসছে, ফলে বায়ুটা সম্পৃক্ত হয়ে গেছে। তাই 9 ডিগ্রি সেন্টিগ্রেডটাই হলো চলো কি এখানে শিশিরাঙ্ক। বোঝো, যে তাপমাত্রায় বায়ু উহার মধ্যে বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। 30 ডিগ্রিতে 10 গ্রাম ছিল, এখানে অসম্পৃক্ত ছিল। তাপমাত্রা কমাইলাম, ধারণ ক্ষমতা কমতে 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 আসলো, আরো কমাইলাম, তাপমাত্রা কমাইতে কমাইতে যখন তাপমাত্রা 9 এ আনছি, আমাদের উপস্থিত এখানে যে বায়ুটা আছে, এই বায়ুটার ধারণ ক্ষমতাও 10 গ্রাম হয়ে গেছে। ফলে বায়ুতে বিদ্যমান যে জলীয় বাষ্প ছিল 10 গ্রাম, সেটা দিয়ে কি হয়ে গেছে? এই বায়ুটা সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু জলীয় বাষ্পটাকে বাড়াই কমাই নেই। আমাদের রুমে ধরো চলো বললাম যে কি করলাম, ওই যে বললাম ওই 1 কেজির উদাহরণ, 1000 গ্রাম জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে মাত্র ধরো এখানে 300 গ্রাম। বাট আজকের দিনের তাপমাত্রা ধরো 28 ডিগ্রি, বায়ুর তাপমাত্রাটা এখানে কত? 28 ডিগ্রি। 28 সবাই হলো খাটাস, 28 ডিগ্রি। এই 28 ডিগ্রিতে এখানে 1000 গ্রাম হচ্ছে জলীয় বাষ্প থাকতে পারে ভাই। তো 1000 তো নাই, 300 গ্রাম আছে। তো আমি এটাকে সম্পৃক্ত করতে চাই, এই বায়ুটাকে সম্পৃক্ত করতে চাই কিভাবে? আমি হয় আরো 700 গ্রাম জলীয় বাষ্প এখানে ছেড়ে দিতে হবে, অথবা আমাকে হচ্ছে হলো কি এই যে 300 গ্রাম যেটা আছে, এই 300 গ্রাম দিয়ে বায়ুটাকে সম্পৃক্ত বানাইতে হবে। 700 গ্রাম বাইরে থেকে এনে ছেড়ে দেওয়া এটা টাফ কাজ। তো আমি যদি রুমের তাপমাত্রাটাকে আস্তে আস্তে কমাই এমন জায়গায় নিয়ে আসতে হবে, রুমের তাপমাত্রা যত কমাবো
রুমের ক্যাপাসিটি তত কমতে থাকবে। 1000 গ্রাম থেকে ক্যাপাসিটি কমে 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 500 আসলো, আরও তাপমাত্রা কমালে 400 আসলো, আরও তাপমাত্রা কমাইলাম, রুমের ক্যাপাসিটি 300, আরও তাপমাত্রা কমাইতে কমাইতে এমন একটা তাপমাত্রায় আমি রুমের টেম্পারেচারটা নিয়ে আসলাম যখন তার ক্যাপাসিটি হয়ে যাবে আমার রুমে জলীয় বাষ্প যত আছে তত এর সমান হয়ে যাবে ক্যাপাসিটি। তাইলে রুমে যে জলীয় বাষ্পটা আছে ওইটা যেহেতু ক্যাপাসিটির সমান মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান, তাইলে ওই 300 গ্রাম দ্বারা এই বায়ুটা তখন কি হয়ে থাকবে, সম্পৃক্ত থাকবে। 300 গ্রাম জলীয় বাষ্প দ্বারা এই বায়ুটা তখন সম্পৃক্ত। তাইলে আমি আমার রুমের তাপমাত্রা কমাইতে কমাইতে যেই তাপমাত্রায় আনার কারণে ওর ক্যাপাসিটিটা কি, বায়ুর ক্যাপাসিটিটা ওই উপস্থিত জলীয় বাষ্পের সমান হয়ে গেছে, ফলে আমার বায়ুটাও সম্পৃক্ত হয়ে গেছে। যেই তাপমাত্রা আনার কারণে এই তাপমাত্রাটাই হচ্ছে হলো কি, শিশিরাঙ্ক। এটাই কি বলতো, শিশিরাঙ্ক। দেখ কথা বোঝা গেছে? শিশিরাঙ্কে আমরা কি করি না, শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় আসলে বায়ুর মধ্যে যেই কতটুকু জলীয় বাষ্প ছিল ওই জলীয় বাষ্প দ্বারাই বায়ুটা সম্পৃক্ত হয়ে যায়। ঠিক আছে, আমরা জলীয় বাষ্প বাড়াই নাই, জলীয় বাষ্প কমাই নাই, যা ছিল তাই থাকবে, ওইটা দ্বারাই বায়ুটা, অসম্পৃক্ত বায়ু কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। সাধারণত দিনের বেলা বায়ু অসম্পৃক্তই থাকে, কারণ এখানে বায়ু দিনের বেলা উত্তপ্ত থাকে তো বায়ুমণ্ডল, ফলে এর ধারণ ক্ষমতা অনেক বেশি। উত্তপ্ত থাকা মানে কি, তাপমাত্রা বেশি থাকা, তাপমাত্রা বেশি মানে ধারণ ক্ষমতা বেশি থাকে, সেই অনুযায়ী দিনের বেলা বায়ুতে জলীয় বাষ্পটা কম থাকে। কথা বুঝতে পারছি? তাপমাত্রা কমতে কমতে যখন অনেক কমবে তখন ধারণ ক্ষমতা কমে, ফলে যেই পরিমাণ জলীয় বাষ্প ছিল দুপুরবেলা, সন্ধ্যাবেলাও হয়তো জলীয় বাষ্প একই পরিমাণই আছে, জলীয় বাষ্প আরে কমে নেই, কিন্তু ধারণ ক্ষমতা কমে গেছে। দিনের দুপুরবেলা রোজ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি, সন্ধ্যাবেলা তাপমাত্রা হয়ে গেছে 20। এবার বলো তো সন্ধ্যাবেলা ধারণ ক্ষমতা কম হবে নাকি বেশি হবে? সন্ধ্যাবেলা আগের চেয়ে ধারণ ক্ষমতা কম হবে। তো সন্ধ্যাবেলা আগের চেয়ে ধারণ ক্ষমতা, ধরো দুপুরবেলা জলীয় বাষ্প ছিল চলো এখানে আমাদের জলীয় বাষ্প ছিল হচ্ছে ধরো 10 গ্রাম, সন্ধ্যায়ও জলীয় বাষ্প 10 গ্রাম, কিন্তু দুপুরবেলায় তাপমাত্রা বেশি থাকার কারণে এর ধারণ ক্ষমতা ছিল 100 গ্রাম, কিন্তু সন্ধ্যায় তাপমাত্রা কমতে কমতে হয়তো দেখা যাবে এই বায়ুটারই ধারণ ক্ষমতা হয়ে যাবে 10 গ্রাম। তাইলে যখন ধারণ ক্ষমতা কমতে কমতে উপস্থিত জলীয় বাষ্পের সমান হয়ে যাবে, তখন বায়ুটা যেহেতু উপস্থিত জলীয় বাষ্প আর ধারণ ক্ষমতা সমান, তাইলে এই উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই এই বায়ুটা কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। কিন্তু সেটা অনেক তাপমাত্রায়, দেখো যখন দুপুরবেলা ছিল তখন কিন্তু একই পরিমাণ জলীয় বাষ্প ছিল, এটা কিন্তু সম্পৃক্ত হয় নাই, কিন্তু সন্ধ্যাবেলা তাপমাত্রা কমার কারণে একই পরিমাণ জলীয় বাষ্প থাকার পরেও বায়ুটা কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। কথা বুঝছো? এই জিনিসটাই কথা। তাইলে এইবার আসো, শিশিরাঙ্ক জিনিসটা বুঝতে পেরেছি। শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় বায়ুর ভিতরে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ুটা কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। কথা বুঝাতে পেরেছি তোমাদেরকে আমি, নাকি পারিনি তোমরা বলো তো? এবার আসো, এইবার শিশিরাঙ্ক যদি বুঝে যাই, এবার আমাদের পরের স্টেপ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে আর্দ্রতা। আর্দ্রতা, আর্দ্রতা কি, আর্দ্রতা, আর্দ্রতা থেকে আপেক্ষিক আর্দ্রতা আসবে। আর্দ্রতা, ঠিক আছে, আর্দ্রতা মানে চলো ভেজা। আমাদের বায়ুটার মধ্যে যত জলীয় বাষ্প থাকবে বায়ুটা তত বেশি ভেজা হবে, মানে একটু কি জল, জলীয় বাষ্প মানে কি জল না, জলীয় বাষ্প মানে কি জল। বায়ুর মধ্যে যত বেশি জলীয় বাষ্প থাকবে বায়ুটা তত ভেজা হবে, তত কি হবে, ভেজা। তো এই যে আর্দ্রতা, দুইটা জিনিসের মাধ্যমে দুই ধরনের আর্দ্রতা আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে হলো পরম আর্দ্রতা, একটা কি বলতো, পরম আর্দ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা, এই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে। পরম আর্দ্রতা হলো 1 মিটার কিউবের মধ্যে যেই পরিমাণ, 1 মিটার কিউব বায়ুর মধ্যে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বলে। শেষ। মানে তোমার ঘরের মধ্যে, ঘরটা হচ্ছে ধরো 10 মিটার কিউব আয়তনের, তাহলে এর 1 মিটার কিউবে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকে ওইটাকে বলা হয় পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা দিয়ে 1 মিটার কিউবে জলীয় বাষ্প কতদূর জানা যায়, 2 মিটার কিউবে কতদূর জানা যায়, 3 মিটার কিউবে কতদূর জানতে পারবা, কারণ প্রত্যেক 1 মিটার কিউবে কত আছে সেটা তুমি পরম আর্দ্রতা থেকে বুঝতে পারবা। এই রুমটার আয়তন 10 মিটার কিউব, যদি বলি আমি যে এই এটার হচ্ছে কি পরম আর্দ্রতা যদি বলি হচ্ছিল 10 কেজি পার মিটার কিউব, ধরো আমি বললাম এই রুমের পরম আর্দ্রতা হচ্ছে 10 কেজি পার মিটার কিউব, তার মানে হচ্ছে হলো প্রতি মিটার কিউব আয়তনের বায়ুর মধ্যে, এই রুমের প্রতি মিটার কিউব বায়ুর মধ্যে, প্রতি মিটার কিউব বায়ুর মধ্যে 10 কেজি জলীয় বাষ্প আছে। এটা হচ্ছে পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা দিয়ে বায়ুর পরিমাণটা প্রতি মিটার কিউব আয়তনে কতদূর কি আছে বলতো, জলীয় বাষ্প আছে সেটা আমরা বুঝতে পারবো। তাইলে এটা এক্স্যাক্টলি একটা পরিমাণ জানা যায়। আর আপেক্ষিক আর্দ্রতা ব্যাপারটা হচ্ছে তার চেয়ে ভাস্ট একটা ব্যাপার।
আপেক্ষিক আর্দ্রতা ব্যাপারটা কি? এটা পরম আর্দ্রতা বুঝা গেছে। আপেক্ষিক আর্দ্রতার চেয়ে দেখো পরম আর্দ্রতার চেয়ে আপেক্ষিক আর্দ্রতাটা বেশি গুরুত্বপূর্ণ। আপেক্ষিক আর্দ্রতাটা হলো আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে সেই জিনিস যেই জিনিস দ্বারা বোঝা যায় ওর সর্বোচ্চ ধারণ ক্ষমতা যত তার তুলনায় কি পরিমাণ এখন আছে। দেখো তার তুলনায়, যেমন আমরা একটা রুমের বা হলো কি আমাদের বলি ধরো চট্টগ্রামে আজকে জলীয় বাষ্প সর্বোচ্চ থাকতে পারে হলো 10 টন। কয় টন? 10 টন। ঠিক আছে, জলীয় বাষ্প আমাদের আজকে চট্টগ্রামে থাকতে পারে, কিন্তু আমাদের চট্টগ্রামে ধরো আজকে 6 টন জলীয় বাষ্প আছে, থাকতে পারে। এটা আজকে বায়ুর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে এটা। এটা কি সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা ধারণ ক্ষমতা আর কি, সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তোমরা কি বুঝতে পারছো নাকি কঠিন ভাবে বলছি? 10 টন বায়ু জলীয় বাষ্প, 10 টন কি জলীয় বাষ্প থাকতে পারে আজকে, কিন্তু আছে কত? 6 টন আছে। তাইলে বলো তো ও থাকতে পারে 10 টন, আছে 6 টন, তাইলে কি এই অবস্থায় বলো তো আমাদের বায়ুটা কি অসম্পৃক্ত না সম্পৃক্ত? অবশ্যই এই সময়ে বায়ুটা কি বলতো অসম্পৃক্ত, কারণ হলো যতটুকু থাকতে পারে তার চেয়ে কম আছে, তাহলে অসম্পৃক্ত। এই যে যতটুকু থাকতে পারে সর্বোচ্চ ধারণ ক্ষমতার তুলনায় যতটুকু আছে এইটুকু, এই জিনিসটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। মানে কি দেখো তো, তুলনায় মানে কি? তুলনায় মানে কি? তুলনায় বেসিক্যালি তুলনায় মানে হচ্ছে এর সাপেক্ষে। সাপেক্ষে মানে এর দ্বারা এর ভাগ করা। মানে ধরো এরকম, দেখো আজকে জলীয় বাষ্প যতটুকু আছে, কয়টুকু আছে? 10 আছে, থাকতে পারতো কত? 10। এই 10-এর তুলনায় এখন কতটুকু আছে? তুলনায় আছে 6 টন। যদি বলি যে কি যতটুকু থাকতে পারতো তার তুলনায় কতটুকু আছে? তার তুলনায় আছে 10 ভাগের 6 ভাগ আছে। দেখো তার তুলনায় মানে কি, দেখো সর্বোচ্চ জলীয় বাষ্পের তুলনায় কত? 6 গুণ আছে, 6 ভাগ আছে। 10 ভাগের মধ্যে কয় ভাগ আছে? 6 ভাগ আছে। এইটাই হলো কি আপেক্ষিক আর্দ্রতা। তোমরা বুঝি নাই? দেখো আপেক্ষিক আর্দ্রতা সূত্রটা আমি লিখি সুন্দর করে, তাইলে বুঝবো। আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা আসলে কি লিখবো বুঝি আগে একবার, তো ওটা পরে বলতেছি। সূত্রটা দেখো, আপেক্ষিক আর্দ্রতাকে রিলেটিভ হিউমিডিটি লেখা হয় RH। তো আপেক্ষিক আমি আর দ্বারা লিখবো, বইগুলো আর দ্বারা ডিনোট করেছে। দেখো বর্তমানে বায়ুতে, দেখো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর। আর বায়ুতে সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, বা বায়ুতে না বলে বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এই দেখো তো, এই জিনিসটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাতে পরবর্তীতে শতকরা 100% দ্বারা গুণ করে শতকরায় প্রকাশ করা হয়, কিন্তু বায়ুতে জলীয় বাষ্প যেটা আছে সেটা হচ্ছে উপরে, নিচে হচ্ছে কি বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তবে এখানে কিছু ব্যাপার আছে। এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, এটা যেই তাপমাত্রা ধরো T ডিগ্রি সেন্টিগ্রেড A, এটা যদি সূত্রটা হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের। দেখো আমার রুমের হিসাবটা করতে হবে কি, ধরো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প হিসাব করতেছি আমি 10 মিটার কিউবের, কিন্তু আমি সর্বোচ্চ ধারণ ক্ষমতা নিচ্ছি হচ্ছে পুরো চট্টগ্রামের, হবে না। এই আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে ধরো পুরো আমি রুমে কাজ করে শুধু রুম নিয়ে কাজ করতে হবে, চট্টগ্রাম নিয়ে কাজ করে পুরো চট্টগ্রাম নিয়ে কাজ করতে হবে, ঢাকা নিয়ে কাজ করা যাবে না, সাথে অ্যাড করে ফেলা যাবে না। তার মানে এই রুমে ধরো আমার জলীয় বাষ্প সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে 10 টন, সাপোজ আর কি 10 টন থাকতে পারে পুরো রুমের মধ্যে, কিন্তু পুরো রুমে আছে কত? 6 টন জলীয় বাষ্প। তাইলে এই রুমটা আয়তন নির্দিষ্ট থাকতে হবে, তাপমাত্রাও কি থাকতে হবে নির্দিষ্ট। একই তাপমাত্রায় সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, একই তাপমাত্রায় আছে কত। ধরো 20 ডিগ্রি তাপমাত্রায় এই এখানে আমার জলীয় বাষ্প কয় টন আছে বা কয় কেজি আছে বা কয় গ্রাম আছে, ঠিক আছে। আর এই 20 ডিগ্রি সেন্টিগ্রেডে এখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, এটা হচ্ছে নিচে। তাইলে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ওই একই তাপমাত্রায়, এখানে একটা কথা থাকতে হবে, ওই একই তাপমাত্রায় দেখো একই আয়তনের, ভাগ চিহ্ন অবশ্যই এখানে থাকবে, ওই একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার মূল সূত্র। তাইলে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর,
বা 80 ডিগ্রিটা আমি এখন বলতেছি হচ্ছে বায়ুর তাপমাত্রা 20, তাহলে বলা যায় না ভাই বায়ুর তাপমাত্রা এখন উপস্থিত জলীয় বাষ্পের ভর, আর এই 20 ডিগ্রিটা ধরো এখন রুমের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটাই তো বায়ুর তাপমাত্রা এখন, তাই না? এখন যে তাপমাত্রা এটা কি বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা এখন উপস্থিত জলীয় বাষ্পের ভর, ঠিক আছে, যা আছে সেটাই। টি ডিগ্রিটা ধরে নিচ্ছি বায়ুর তাপমাত্রা, আর কি যে আমরা তো আপেক্ষিকতা হিসাব করবো হচ্ছে হলো কি বায়ুর তাপমাত্রা যা সেটাতে হিসাব করা হয় সাধারণত। তাইলে এই সূত্রটাকে আমি কি লিখতে পারি বলতো? এটা লিখতে পারি না বায়ুর তাপমাত্রায়, কোথায় বলতো? বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের, অবশ্যই নির্দিষ্ট আয়তনের, নির্দিষ্ট আয়তনের 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 বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয়, আমি এখানে লিখছি তোমরা বুঝবে আশা করি, বাষ্পের ভর ডিভাইডেড বাই কি বলতো, কিভাবে কি হবে বায়ুর তাপমাত্রা, ওই তাপমাত্রায় একই তাপমাত্রায়, দেখো একই তাপমাত্রায় বা বায়ুর তাপমাত্রায় তো লিখতে পারি, তাহলে বায়ুর তাপমাত্রায় দেখো বায়ুর তাপমাত্রায় একই আয়তনের বায়ুর জলীয় সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, এভাবে লিখি সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর। এরপর ইনটু তুমি কি দিবে 100%, এটা শতকরা নেওয়ার জন্য আপেক্ষিকতাটাকে অবশ্যই তুমি কি দিবে, এটা দিবে 100% গুণ করবে। তাহলে বায়ুর তাপমাত্রায় বর্তমানে যতটুকু জলীয় বাষ্প আছে, বায়ু আমরা নরমাল হিসাবটাকে বায়ুর তাপমাত্রায় নিয়ে আসতেছি, কারণ আমাদের আপেক্ষিকতা যাটা বের করতে দিবে সব বায়ুর তাপমাত্রায় দিবে। এমনি এটাকে প্রথমে আমরা চাইলে এটা টি রাখতে পারতাম, তো টি না বলে আমরা সাধারণত হিসাব করি বায়ুর তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা, তাই এটাকে বায়ুর তাপমাত্রায় লিখে ফেলছি। তাইলে প্রশ্নে যদি তোমার বায়ুর আজকে দিনের তাপমাত্রা ধরো বায়ুর তাপমাত্রা এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বললো যে বায়ুর তাপমাত্রা, এবং এই বায়ুটা বললো যে এই বায়ুটা হচ্ছে কি এখন জলীয় বাষ্প আছে ধরো 100 গ্রাম, ধরো ওর ধারণ ক্ষমতা হচ্ছে 150 গ্রাম সর্বোচ্চ, এটাও বলে দিল। তাহলে আপেক্ষিক আর্দ্রতা বের করতে দিলে সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পটা হবে কি, এখন যেই তাপমাত্রা আছে এই তাপমাত্রায় এই বায়ুটা যেটা ধারণ করতে পারে তার ভর নিচে বসাবে, আর এখন এটার মধ্যে এই বায়ুটার মধ্যে জলীয় বাষ্প যা আছে তা তুমি উপরে বসাবে। কথা বুঝছো? এটাও সূত্র কারেক্ট, এটাও সূত্র কারেক্ট। আমরা এই সূত্র লিখবো না, পরবর্তীতে আমরা এটা লিখবো। এরপরে একটু কাহিনী আছে, তাইলে আমরা আপেক্ষিক আর্দ্রতার এটা একটু মুছে ফেলি, এগুলো তোমরা নোট করে ফেলবে, অবশ্যই নোট করছো, তুলছোস কিনা, নাহলে আবার ভিডিওর পিছনে দিয়ে আবার নোট কর সবাই। নোট না করলে তো চলে কি বুঝবি না, পরে নোট করে পড়। দেখো তো এখন তুমি যদি বলো যে ভাইয়া যে এখানে চলো কি বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, এগুলো একটা জিনিস এবার আসো আমরা কি বলতে পারি বলো তো? আমরা জানি হচ্ছে হলো একটা জিনিস যে হচ্ছে হলো নির্দিষ্ট তাপমাত্রা এবং আয়তন যদি স্থির থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পিভি ইকুয়াল টু কি ছোট এম বাই বড় এম আর টি। তাপমাত্রা এই দুইটা তো ধ্রুবক, আণবিক ভর আর হচ্ছে এটা, যদি এ থাকে তাপমাত্রা আর যদি আয়তন স্থির থাকে তাহলে চাপ হচ্ছে ভরের সমানুপাতিক। তো আমরা বলতে পারি কি, আমরা জানি জলীয় বাষ্পের চাপ এবং ভর পরস্পর সমানুপাতিক। কেমন? পরস্পর সমানুপাতিক। তাইলে সমানুপাতিক হলে এখানে তুমি এই সূত্রটাকে বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরের জায়গায় এটা লিখতে পারবা হচ্ছে হলো আর ইকুয়াল টু, এটা এভাবে লেখা যাবে বায়ুর তাপমাত্রায়, দেখো বায়ুর তাপমাত্রায় এইভাবে লিখতে পারবা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত লিখি নাই কিন্তু, শুধু বলছি জলীয় বাষ্পের চাপ। আর নিচে হচ্ছে হলো কি বায়ুর তাপমাত্রায়, দেখো তো বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের, উপস্থিত জলীয় বাষ্পের সর্বোচ্চ চাপ অর্থাৎ সর্বোচ্চ যেই চাপটা দিতে পারবে সেটা ইনটু হচ্ছে 100%। সর্বোচ্চ ধারণ ক্ষমতা জলীয় বাষ্পের ভরের জায়গায় কি লিখছি, সর্বোচ্চ জলীয় বাষ্পের সর্বোচ্চ চাপ। আচ্ছা, জলীয় বাষ্প সর্বোচ্চ যেই চাপটা দিতে পারে ওইটা সম্পৃক্ত চাপের সমান না? কি বলা যায়? সম্পৃক্ত। তাইলে দেখো,
তাইলে দেখো আবারও বলছি, জলীয় বাষ্প সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করলে আমাদের বায়ুটা কেমন হয়ে যায়? সম্পৃক্ত হয়ে যায়। তো সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ হয়ে গেলে ওই দেখো ওই বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে, ফলে ও চাপও দিবে কি সর্বোচ্চ। তাইলে এটা কি বলতে পারি বলতো? বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের সর্বোচ্চ চাপ যা, সেটাই কি বায়ুর তাপমাত্রায় ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ না? অবশ্যই। তাহলে এটাকে লিখতে পারবো, নিচেরটা এটাকে লিখতে পারবো বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বুঝছো? বায়ুর তাপমাত্রায়, অবশ্যই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটাকে সম্পৃক্ত লেখা যায়। কারণ হচ্ছে বায়ুর তাপমাত্রায় বায়ুতে যদি সর্বোচ্চ সংখ্যক কি চলে আসে, জলীয় বাষ্প চলে আসে, তাহলে ওই বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে, ফলে ওই বায়ুটা যে চাপটা দিবে সেটা হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্প। তো সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এবার আসো বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প। আচ্ছা, বায়ুর তাপমাত্রা একটা শিশিরাঙ্কের কনসেপ্টে এবার আসি আমরা। বায়ুর তাপমাত্রায় এখন ধরো 10 গ্রাম ভর আছে, তাহলে 10 গ্রাম ধরো এখন চাপ দিচ্ছে হলো, দেখো বর্তমানে আমার অসম্পৃক্ত বায়ু এখানে ধরো ওর সর্বোচ্চ দেখো 30 গ্রাম ধারণ করতে পারে, তাহলে বর্তমানে আছে হচ্ছে 10 গ্রাম জলীয় বাষ্প, H2O বাষ্প, জলীয় বাষ্প। দেখো ও এখন চাপ দিচ্ছে ধরো 1 atm, কত? 1 atm বা 1 মিলিমিটার পারদ-চাপ, ধরো 1 atm। তো যখন এই তাপমাত্রাটা কমে কমে কি, এটা কিন্তু অসম্পৃক্ত, তাহলে এখন কেমন বলো তো? অসম্পৃক্ত চাপ না? এটা হচ্ছে অসম্পৃক্ত চাপ। যখন তাপমাত্রা কমতে থাকলো, কমে কমে শিশিরাঙ্কে আসলো, শিশিরাঙ্কে আসলে কি হয়? এই 10 গ্রাম দ্বারাই বায়ুটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে গেছে। তাইলে যখন সে কমে কমে শিশিরাঙ্কে আসবে, শিশিরাঙ্কে, শিশিরাঙ্কে আসলে, আসলে কি হয়ে যাবে বলো তো? আসলে একই পরিমাণ বায়ু দ্বারা কি হয়ে যাবে? বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। শিশিরাঙ্কে আসলে বায়ুটা সম্পৃক্ত। তো দেখো যেটা তোমার যেই ও এখানে 1 atm দিত, শিশিরাঙ্কে আসলেও ও চাপ 1 atm ই দিবে। তা শিশিরাঙ্কে আসলে বায়ুর ধারণ, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, তাই হচ্ছিল ওই 10 গ্রাম দ্বারাই সে কি হয়ে যায়? কি সম্পৃক্ত হয়। বাট কথাটা বোঝো একটু, সিম্পল সিম্পল। তাইলে দুপুরে ধরো বা অসম্পৃক্ত অবস্থায় 10 গ্রাম 1 atm চাপ দিত, শিশিরাঙ্কেও 10 গ্রাম 1 atm ই চাপ দিবে। তবে নর্মাল অবস্থায় অসম্পৃক্ত অবস্থায় যেটা দিবে ওইটা হচ্ছে অসম্পৃক্ত চাপ। বাট শিশিরাঙ্কে এসে ওই 10 গ্রাম বায়ু 1 atm চাপই দিবে, কিন্তু এই চাপটা কি হয়ে যাবে? সম্পৃক্ত চাপ হয়ে যাবে। দেখো তাইলে বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের যে চাপটা আছে এটা হচ্ছে অসম্পৃক্ত চাপ। তো নিচেরটা আমরা অলরেডি সম্পৃক্ত বানাই ফেলছি, উপরেরটাও যদি সম্পৃক্ত বানানো যায়, উপরেরটা আমি সম্পৃক্ত বানাইতে পারবো কেমনে বলতো? এই কথাটাকে যদি আমি একটু ঘুরাই পেঁচাই লিখি, যে এটা এভাবে লিখি, বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, এটা হচ্ছে কিন্তু অসম্পৃক্ত। যদি আমি এটা লিখি শিশিরাঙ্কে বলতো, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ লেখা যাবে না? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, দেখো এখানেও সম্পৃক্ত হয়ে গেছে, এখানেও সম্পৃক্ত চলে আসছে, কিন্তু নিচেরটা তো অলরেডি সম্পৃক্ত ছিল, কারণ হচ্ছিল বায়ুর সর্বোচ্চ ধারণ ক্ষমতা অবস্থায় যে চাপটা দিবে ওটা হচ্ছে সম্পৃক্ত বায়ু চাপ, তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা ঠিক আছে। উপরেরটাকে শিশিরাঙ্ক কেমনে বানাইলাম? এটা তো ছিল বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ছিল। তুমি বলো ভাইয়া এটা কেমন যেন জটিল জটিল লাগছে, একটু আমি ইজি করে দিই। বায়ুর তাপমাত্রায় এখন যে জলীয় বাষ্প চাপটা আছে, বায়ুর তাপমাত্রায় এখন বায়ুটা অসম্পৃক্ত, এই অসম্পৃক্ত অবস্থায় 10 গ্রাম জলীয় বাষ্প আছে। আবার যখন হচ্ছে কি তাপমাত্রা কমতে কমতে শিশিরাঙ্কে যাবে, তখন কিন্তু এই 10 গ্রাম দিয়েই এ সম্পৃক্ত হয়ে যাবে। তো ভর আর হচ্ছে কি, ভর আর চাপ যেহেতু সমানুপাতিক, তাইলে ওই যেহেতু ওর জলীয় বাষ্প কি, দেখো জলীয় বাষ্প বাড়লে কমলে চাপ বাড়বে কমবে, জলীয় বাষ্প না বাড়লে চাপও বাড়বে না কমবে না। তাই শুরুতে দেখো জলীয় বাষ্প যা ছিল সেই জলীয় বাষ্পটাকে কথা বুঝো, শুরুতে জলীয় বাষ্প যা ছিল, কথা বুঝো ভালো করে, শুরুতে জলীয় বাষ্প যা ছিল ও চাপ দিত একটা, ধরো 1 atm চাপ দিত, বাট ওটা যেহেতু অসম্পৃক্ত অবস্থায় ছিল তাই ওই চাপটাও কি হবে? অসম্পৃক্ত হবে। কিন্তু যখন তোমার জলীয় বাষ্পটা কি হবে, ধরো জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা এবার কমে গেছে, তাইলে ওই তাপমাত্রাটা এমন একটা তাপমাত্রায় নেমে আসবে যখন হচ্ছে শিশিরাঙ্ক, যেটা তো হচ্ছে ওই আগের মতো 10 গ্রাম জলীয় বাষ্প দ্বারাই বায়ুটা কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। তাইলে জলীয় বাষ্প যেহেতু বাড়ে কমে নাই,
খালি তাপমাত্রা কমার কারণে কি হয়ে গেছে, শিশিরাঙ্কে আসার কারণে ওই 10 গ্রাম দিয়ে বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। বলো, যেহেতু জলীয় বাষ্পের ভর কমে নাই, তাহলে চাপ কি বাড়বে কমবে? চাপও বাড়ে কমবে না। আগে যেমন 10 গ্রাম 1 এটিএম চাপ দিত, এখনো 10 গ্রাম কয় এটিএম চাপ দিবে বলো তো? এখনো 10 গ্রাম হচ্ছে হলো তোমার সেই আগের মতো 1 এটিএম চাপ দিবে। পার্থক্য কি? অসম্পৃক্ত অবস্থায় যেই চাপটা দিত সেটা দেখো ওই তাপমাত্রাটা ছিল কত? বায়ুর তাপমাত্রা, দিনের তাপমাত্রা ধরো 25 ডিগ্রি। 25 ডিগ্রি থেকে কমতে কমতে যখন শিশিরাঙ্কে আসছে, তো একই চাপটা কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। দেখো 25 ডিগ্রিতে যেই চাপ অসম্পৃক্ত 1 এটিএম, 10 ডিগ্রি মানে শিশিরাঙ্কে আসার কারণে, ধরো 10 ডিগ্রি শিশিরাঙ্কে আসার কারণে ওই একই চাপ সম্পৃক্ত হিসেবে কাজ করবে। কথা বুঝছো? তাই আমরা এই জায়গায় লিখতে পারি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানে কারসাজি। এখন থেকে তুমি যখন সূত্র ইউজ করবে আপেক্ষিক আর্দ্রতার অঙ্ক করার জন্য, আর ইকুয়াল টু এটা দিয়ে অঙ্ক করবে, যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইড বাই বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইনটু হচ্ছে 100%। তুমি বলো বাকিগুলা কি লাগবে না? বাকিগুলা লাগবে, ভরেরগুলা লাগে, ভরেরগুলা কি লাগবে, তবে বিভিন্ন ডিফিকাল্ট ম্যাথ সলভ করার জন্য। ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে এটা দিয়ে। তাহলে উপরে হবে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ, নিচে হবে বায়ুর তাপমাত্রা জলীয় বাষ্পের চাপ। এটাকে এভাবে লেখা হয়, আর ইকুয়াল টু শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপটা সম্পৃক্ত চাপটাকে এফ, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটাকে এফ বড় এফ ইনটু 100%। সূত্রটা এইভাবে। তুমি বলো ভাই আমি পরীক্ষায় কি এভাবে সূত্র লিখে এই অঙ্কটা করলে হবে? হবে, তবে এফ এবং বড় এফ এবং ছোট এফ কি সেটা পাশে ডিফাইন করতে হবে। ছোট এফ লিখতে হবে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর বড় এফটা কি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাইলে আমরা এখান থেকে 100% গুণ করে আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবো। একটা ছোট অঙ্ক করিয়ে এই ভিডিওটা আমরা শেষ করব এই সূত্রটা দিয়ে। সূত্র সব নোট করে ফেলাছো? নোট করো, নোট না করলে মাইন্ড অনলাইনে মারতে পারবো না বলে কি হবে নাকি? অফলাইনে হলে তো ফ্রি মারি ফেলতাম একদম। দেখো নোট করে ফেলো। নোট করার পর অঙ্ক করতে হবে। আমি একটা অঙ্ক দিচ্ছি। ধরো বললাম যে চকবাজারে, যেহেতু আমাদের কোচিং হচ্ছে চকবাজারে, তাই বললাম যে চকবাজারে আজকে দেখো চকবাজারের আজকের বায়ুর তাপমাত্রা, আজকে বায়ুর তাপমাত্রা কি? ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 না 30 ডিগ্রি, বুঝে গরম, ভেপসা গরম, হ্যাঁ 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং চকবাজারে শিশিরাঙ্ক আজ কি বলতো? শিশিরাঙ্ক হচ্ছে হলো ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক আর্দ্রতা কত? চকবাজারে আপেক্ষিক আর্দ্রতা কত? চকবাজারে আজকে আপেক্ষিক আর্দ্রতা কত? এটা বাইর করতে বলছে। এখন আমি তোমার কিছু ডাটা দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আমি তোমাকে দিলাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ধরলাম 5 মিলিমিটার এইচজি। মার্কারি পারদ চাপ, একদম আমাদের এই চ্যাপ্টারের শুরুর ভিডিওতে আমরা এগুলো আলোচনা করছি। এটা একটা চাপের একক। 5 মিলিমিটার এইচজি, 7 মিলিমিটার ধরো হচ্ছে কি এইচজি, তারপরে ধরো হচ্ছে কি 7 মিলিমিটার এইচজি, ধরো 9 মিলিমিটার এইচজি, তারপর হচ্ছে ধরো 12 মিলিমিটার এইচজি। ঠিক আছে, তারপর ধরলাম হচ্ছে ধরো 15 মিলিমিটার এইচজি। এইগুলো ডাটা দেওয়া আছে। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা, এটা অঙ্কটা সলভ এখানেই করবো ছোট জায়গার মধ্যে। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল টু কি বলতো? আমরা জানি আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%। এবার আমাদেরকে ডিফাইন করতে হবে ছোট এফ কি। ছোট এফ হচ্ছে কি বলতো? শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে জলীয় বাষ্পের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর কি? অবশ্যই একটা সম্পৃক্ত, ঠিক আছে, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা হচ্ছে ছোট এফ। আচ্ছা আজকে শিশিরাঙ্ক কত এখানে দেখো তো? ওখানে বলে দিয়েছে চকবাজারের শিশিরাঙ্ক 15। এই 15তে চাপ কত দেখো তো? 10 এবং 15 এগুলোতে যথাক্রমে 5টা চাপ দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি 15 ডিগ্রি সেন্টিগ্রেডের চাপ হচ্ছে কত? এটা হচ্ছে কি 10 ডিগ্রিতে যথাক্রমে, যেহেতু যথাক্রমে জলীয় বাষ্পের চাপ যথাক্রমে, এখানে এটা অবশ্যই যথাক্রমে দেখো 10 ডিগ্রিতে চাপ হচ্ছে এটা, 15 ডিগ্রিতে চাপ হচ্ছে এটা। আমাদের শিশিরাঙ্ক কত? 15। তাহলে এটা হবে 15তে চাপ কত? 15তে চাপ হচ্ছে আমার 7 মিলিমিটার এইচজি। তাহলে ছোট এফ হচ্ছে আমার 7 মিলিমিটার এইচজি। দেখো বুঝছো কিনা এটা? বড় এফটা কি বলছো? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত
কত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ, এইটা ইকুয়াল টু, দেখো বায়ুর তাপমাত্রা কত, চকবাজার আজকে বায়ুর তাপমাত্রা বা চকবাজারের আজকে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30-এ চাপ কত দেখো তো, এই 30-এর সাথে রিলেটেড চাপ হচ্ছে এই যে লাস্টেরটা যথাক্রমে, তো তাহলে লাস্টেরটা 30-এ দেখো, 10-এ হচ্ছে এটা, 15-তে হচ্ছে এটা, 20-এ হচ্ছে কোনটা এটা, 25-এ হচ্ছে এটা, 30 হচ্ছে এটা। তাইলে এই আমাদের কিন্তু তাপমাত্রা নিয়ে কাজ না, আমাদের সূত্রের মধ্যে বসবে চাপ, কিন্তু আমাদের তাপমাত্রার সাথে রিলেটেড চাপটা বসাতে হবে। তাহলে এটা 15 মিলিমিটার এইচজি। তাইলে এখানে এবার মান বসাই দেওয়া যায় না। ছোট এফ যদি এবার তোমার কি দেওয়া থাকে 7 আর এটা হচ্ছে 15, এটা 40%, 40, 45-46% হয়তো আসবে ইন্টু 100%। দেখি এটা কত পার্সেন্ট আসে। 7 ডিভাইড বাই 45, সরি 15 ইন্টু হচ্ছে 100%, এটা আমার আসলো হচ্ছে কত আসছে 46.67, 46.67% আসছে আজকের আপেক্ষিক আর্দ্রতা। এর মানে কি আপেক্ষিক আর্দ্রতা এর দ্বারা কি বোঝায়? এর মানে হইলো আমাদের ধরো চকবাজারে আজকে যদি হচ্ছে কি যতটুকু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে চকবাজারের বায়ুর, তার তুলনায় 46.67% আছে, এখনো প্রায় 53.33% ধারণ ক্ষমতা তার এখনো খালি আছে। এটাই বুঝায় হচ্ছে জলীয় আপেক্ষিক আর্দ্রতা দ্বারা। তার মানে আপেক্ষিক আর্দ্রতা দ্বারা কি বুঝায়? সর্বোচ্চ ধারণ ক্ষমতার তুলনায় কতটুকু জলীয় বাষ্প চকবাজারে আছে। শতকরা কত? 46.67% জলীয় বাষ্প এই বায়ুর মধ্যে আছে চকবাজারের বায়ুর মধ্যে। এর চেয়ে কি চকবাজারের বায়ুতে যদি 100% জলীয় বাষ্প থাকতে পারে, তার মধ্যে মাত্র 46.67% আছে। তার মানে বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? তার মানে চকবাজারের বায়ু হচ্ছে অসম্পৃক্ত আছে। আপেক্ষিক আর্দ্রতা 100-এর বেশি যদি ক্যালকুলেশন আসে, তাইলে বুঝবা যে বায়ুটা কি সম্পৃক্ত। কারণ 100 আসা মানে হচ্ছিল কি ওখানে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং হচ্ছিল কি জলীয় বাষ্পের সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুটোটা একই হয়ে যাবে, তখন হচ্ছে 100% আসবে আপেক্ষিক আর্দ্রতা যদি সম্পৃক্ত হয়। অসম্পৃক্ত এখন যেহেতু 46.67% আছে, তার মানে এই বায়ুটা কি আছে? চকবাজারের বায়ুটা অসম্পৃক্ত। এখন এই যে আমি যে কথাগুলো বললাম, যে পড়াগুলো পড়াইলাম, এগুলো তোমার বই খোলো, সবাই বই খোলো, বই খুলে নোট করে এবার হচ্ছে বইগুলো একবার রিডিং পড়ো, বইয়ের এই আপেক্ষিক আর্দ্রতা এই সূত্রগুলো এই রিলেটেড এগুলা, এবং এরকম ছোটখাটো উদাহরণে যেসব ম্যাথ আছে অনুশীলনীতে ছোটখাটো ম্যাথ আছে আপেক্ষিক আর্দ্রতা বের করতে দেওয়ার, সেগুলো একটু বের করার চেষ্টা করো। তপন স্যারের বই নাও, ইসাক স্যারের বই নাও, অক্ষরপত্রের মানে গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই নাও, একটু বোঝার চেষ্টা করো। আগামী ভিডিওতে পুরো টপিকটাই হবে আপেক্ষিক আর্দ্রতার, মানে কিভাবে তুমি আপেক্ষিক আর্দ্রতা এগুলা এই টাইপের অঙ্কগুলো করার জন্য এরকম ডিরেক্ট তোমাকে মানগুলো দেওয়া নাও থাকতে পারে চাপের, তো কিছু চাপ একটু কাজ কারবার করতে হবে। আগামী ক্লাসের আপেক্ষিক আর্দ্রতার ভিডিওটা হবে পুরোই ম্যাথমেটিক্যাল এবং এফিশিয়েন্ট। আজকের ভিডিওটা পুরো না দেখলে তুমি হচ্ছে ওই ম্যাথের পার্টটা হয়তো অতটা ভালো বুঝবে না। তাই আমি বলবো, সাজেশন থাকবে সবাই আগে এই ভিডিওটা দেখে শেষ করে তারপরে হচ্ছে ওইটাতে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হুট করে ম্যাথ করতে চলে গেলে তখন এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে তুমি তখন হচ্ছে কি ভালো পারবে না ম্যাথগুলা, ঠিক আছে? তাই আজকে এতটুকু থাকুক। আগামী ভিডিওতে হচ্ছে আমরা অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তাইলে আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ একদম কি ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যদি আমার ভিডিও দেখে উপকৃত হও, তাইলে আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং হচ্ছে কি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি নেক হায়াত দান করেন, এবং মৃত্যুবরণ করতে গেলেও যেন আল্লাহ তাআলা আমাদের কি ঈমানের সহিত মৃত্যু দান করেন। তো তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটাতে অবশ্যই জয়েন হবে, স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। আর যারা চট্টগ্রামে আছো, আমাদের অফলাইন বেচে আসতে চাইলে সেখানেও আসতে পারো। আমরা অফলাইনে কিন্তু আমাদের কোচিং চলমান আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যদি তোমরা কি এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে, ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবা। আর চ্যানেল সাবস্ক্রাইব করবা কি করবা না এটা তোমার ব্যাপার। চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে, নাইলে যাবে না, তুমি খুঁজে খুঁজে পরে দেখতে পারো, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আল্লাহ হাফেজ।